চলো আমরা শুরু করি। লাস্টের দিন আমরা ফ্যাটের ফাংশন পড়েছিলাম। আজকে কোলেস্টেরল সম্পর্কে একটু বলবো, এবং অলরেডি কোলেস্টেরল সম্পর্কে বলেছিলাম যে কোলেস্টেরল কিন্তু কোলেস্টেরল এগুলো কিন্তু আমাদের এস্ট্রোজেন তৈরিতে উম, প্রয়োজন, এবং এস্ট্রোজেন আবার মেনস্ট্রুয়াল সাইকেলের প্রয়োজন। আবার এস্ট্রোজেন এট এ টাইম আমাদের ক্যালসিয়াম অ্যাবজর্পশন, মানে ইউটিলাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য এস্ট্রোজেন প্রয়োজন। তো এগুলা ঘাটতি হলে কিন্তু আবার অস্টিওপোরোসিস হয়, যে কারণে দেখবা মেনোপজ ওমেন যারা, তাদের ক্ষেত্রে ফ্র্যাকচার মানে একটু পড়ে গেলেই পা ভেঙে যায় অস্টিওপোরোসিস হওয়ার কারণে। হ্যাঁ, তো যাই হোক, চলো আমরা একটু তাহলে পড়া শুরু করি। An organic substance which is derivate of fat can be produced in body, তারপর can be produced in body, an important component in production of bile acids. এই কোলেস্টেরল কিন্তু বাইল অ্যাসিড এর জন্য খুবই ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। তারপরে স্টেরয়েডস এন্ড ভিটামিন ডি অ্যান ইম্পর্টেন্ট কম্পোনেন্ট ইন প্রোডাকশন অফ বাইল অ্যাসিডস। বাইল অ্যাসিড কিন্তু আমাদের ইয়ে থেকে আসে, কি বলে, মানে আমি একটু পরে দেখাইতেছি কোন জায়গা থেকে, সব বলে দিব। An important component in production of bile acids, steroids and vitamin D. High level of cholesterol linked to coronary artery disease. এই জন্য যারা বেশি মোটা, মানে তাদের কোলেস্ট্রল বেশি বা ফ্যাট বেশি, তাদের ক্ষেত্রে কিন্তু এই করোনারি আর্টারি ডিজিজ হওয়ার চান্স অনেক হাই থাকে কোলেস্ট্রল বেশি হওয়ার কারণে। আচ্ছা, বাইল অ্যাসিড, বাইল অ্যাসিড, হ্যাঁ। তো বাইল অ্যাসিড সম্পর্কে হালকা একটু এখানে বলা উচিত, সেটা একটু আমরা দেখি। বাইল অ্যাসিডটা আসে কোত্থেকে? বাইল, আমরা আমাদের ওই যে ইয়ের নাম শুনছি আমরা, যে পিত্ত, পিত্ত বা গল ব্লাডারের নাম শুনছি। এই পিত্ত বা গল ব্লাডারে যে তোমার ইয়েটা হয়, কি বলে এটাকে, যে রসটা আসে, সেটা আসে কোত্থেকে? আসে হইলো লিভার থেকে। ঠিক আছে? লিভার এটা আসলে কোত্থেকে পায়? এই লিভারে মানে যেই কোলেস্ট্রল আছে, কোলেস্ট্রল ডেরিভেটিভটাই হলো বাইল। মানে লিভার থেকে যে লিভার যে আমাদের বডিতে ফ্যাট বা এগুলো থাকে, তাই না? তো এই লিভার থেকে, লিভারে যে কোলেস্ট্রল গুলো আছে, এই কোলেস্ট্রল গুলোর একটা প্রোডাক্ট হলো বাইল। এই বাইলটা আমাদের এই ইয়েতে এসে জমা হয়, এই গল ব্লাডারে এসে জমা হয়। দেখবে কিভাবে আসে, রাইট, মানে বিভিন্ন ডাক, ডাক মিন্স মানে বিভিন্ন পথ আর কি, রাইট সাইডে আছে, লেফট সাইডে আছে, এগুলা হয়ে এটা তোমার এই যে এই পথ হয়ে গল ব্লাডারে এসে জমা হয়। গল ব্লাডার থেকে আবার কি করে, এই গল ব্লাডার থেকে খাবার যখন আমরা খাই না, তখন এই খাবার, মানে কি বলে, বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার ইমালসিফিকেশনের জন্য আমাদের প্যানক্রিয়াস থেকে, গল ব্লাডার থেকে এই বাইলটা, বিশেষ করে গল ব্লাডার থেকে বাইল সিক্রেশন হয়। আর প্যানক্রিয়াস থেকে এই ডিউডেনামের পাশেই থাকে প্যানক্রিয়াস, প্যানক্রিয়াস থেকে লাইপেজ সিক্রেশন হয়। এই দুইটা আবার ফ্যাট জাতীয় খাবারকে মেটাবলাইজ করে। তো এই গল ব্লাডার থেকে যে বাইলটা সিক্রেশন হয়, বাইলটা আসে কোথা থেকে? কোলেস্ট্রল থেকে, উপরে লিভার এখান থেকে আসে। এটা উৎপন্ন হয় মূলত লিভারে, উৎপন্ন হয়, এটা জমা হয়ে হলো গল ব্লাডারে। এটাই হলো মূলত বাইল। নরমালি রিঅ্যাবজর্বড থ্রু পোর্টাল সার্কুলেশন আফটার ফ্যাট ইমালসিফিকেশন। ওই যে মানে মানে কোলেস্ট্রলের কথা বলতেছি। দাঁড়াও, এটা না, দাঁড়াও একটা জিনিস দেখাই দিই। আচ্ছা, এখান থেকে দেখাই। বাইল কি করে? তো এই যে বাইল যে আসে আমাদের, এই যে লিভার থেকে উৎপন্ন হয়ে, মানে কোলেস্ট্রলকে ভেঙে চুরে বাইল তৈরি হয়, লিভার এটা এখানে তৈরি করে, এটা আবার জমা হলো গল ব্লাডারে। গল ব্লাডার থেকে কি করে, এই যে তোমার বাইলটা আসে গল ব্লাডারে, একটু জমা হয়, আবার সরাসরি কিছু আসে আবার তোমার এই আমাদের ডিউটেনামে এসে পড়ে।
আবার প্যানক্রিয়াস থেকে কিছু জিনিসও আসে এখানে। তো যাই হোক এখানে এত বেশি ডিটেইলস আলোচনা করতে চাই না। এই খাবার মানে ইয়েতে এসে মানে এই বাইলটা এসে জমা হয় ডিউওডেনামের এই যে মানে এখানে এসে পড়ে। এখানে উৎপন্ন হয় কিছু অংশ, কিছু বাইল এখানে এসে জমা হয়। কিছু আবার এই যে ইয়েটা এসে এই কি বলে তোমার কমন হেপাটিক ডাক্ট হয়ে আমাদের এটা হলো ডিউওডেনাম, হ্যাঁ? ডিউওডেনামের সেকেন্ড পোরশন। এখানে এসে পড়ে। তো এই বাইলটা কি করে আমাদের যে ফ্যাট জাতীয় খাবার আছে না এটাকে মানে মেটাবোলাইজ অথবা তোমার এই ফ্যাট জাতীয় খাবারটাকে মেটাবোলাইজ করতে সাহায্য করে। মানে বডিতে কাজে লাগাতে সাহায্য করে, হ্যাঁ? এখন কথা হলো বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্টস একটা ড্রাগ আছে বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্টস। এগুলা এই ড্রাগগুলা বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্টস হলো এগুলা তোমার কি করে এই যে দেখো এরা কোলেস্টেরল লেভেল কমাইতে সাহায্য করে। আমরা ইয়েতে পড়ছি কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ এর ভিতরে এই জিনিসগুলো দেখছিলাম। কোলেস্টেরল কিভাবে কমায় সার্টান ড্রাগ ওইখানে বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্স ড্রাগও পড়ানো হয়েছিল হালকা, বাট এখানে একদম অফিসিয়ালি ভালোভাবে পড়ানো হয়। ওইখানেও ভালোভাবে পড়ানো হয়েছিল, বাট এখানে আরেকবার একটু রিভিউর জন্য বলি। যখন আমাদের লিভার থেকে এই কোলেস্টেরলকে ভেঙে একটা যে একটা একটা প্রোডাক্ট তৈরি হয় সেটা হলো বাইল বলা হয়, যেটা তোমার সরাসরি কমন হেপাটিক ডাক্ট হয়ে আমাদের ডিউওডেনামে এসে পড়ে এই যে এখানে এসে পড়ে। এটা কি করে ফ্যাটকে মেটাবলাইজ বা ইমালসিফিকেশন করতে সাহায্য করে। এখন কথা হলো এই যে ফ্যাটকে মানে ফ্যাটের উপরে কাজ করে এই যে নরমালি রিঅ্যাবজর্ব থ্রু পোর্টাল সার্কুলেশন আফটার ফ্যাট ইমালসিফিকেশন bile acid sequestrants will prevent the reabsorption of bile acid. এখন এই যে যখন আমাদের আমরা কি বলে কোলিস্টাইরামিন কোলিস্টিপল এই ধরনের ড্রাগগুলা খাই, এই ড্রাগগুলা আমাদের কি করে এই ড্রাগগুলা পাইসানো বলতে পারবে এই ড্রাগগুলো আমাদের কি করে এই কোলিস্টাইরামিন কোলিস্টিপল ড্রাগ? এটা হচ্ছে বাইল অ্যাসিড রিঅ্যাবজর্পশন করে, হ্যাঁ মানে প্রিভেন্ট অবশ্যই। করে। এই লাভটা হয় কি? তখন হচ্ছে লিভার ফোর্স করে হচ্ছে হুম কোলেস্টেরল হচ্ছে বার্ন করতে। হুম হুম। আর হচ্ছে আর আর হচ্ছে তারপর কি যেন বলিস আখি আরে ঘোড়ার ডিমের এই ওষুধগুলা কোলেস্টেরল কমায়, এটা তো শুরুতেই বলে দিলাম। এটা হলো কি মানে কি ফ্যাট কমায় মানে কি কোলেস্টেরল কমায় না? এটা তো বলতেছি বারবার। দেখ মানে এই যে এইসব এগুলো মেইন, এগুলো হলো মূল বিষয়, টপিকের মূল বিষয় হলো এগুলা। একটা হলো তোমার সার্টান সকল সার্টান, আরেকটা হলো বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্টস, এটা কার্ডিওলজিতে পড়াইছি এর আগেও, অনেকেই ভুলে গেছে, সাউন্ডে তাই মনে হইতেছে। এই বাইল অ্যাসিড তাহলে কি আমাদের লিভার থেকে লিভারে যে লিভার কি করে আমাদের লিভারে যে কোলেস্টেরল ব্যবহার করে এই থেকে একটা এই অ্যাসিড তৈরি হয় যেটাকে বাইল বলা হয় বাইল। এন্ড এই বাইলটা কি করে তাহলে আমাদের বিশেষ করে ফ্যাট জাতীয় খাবার এটা কি করে আমাদের অ্যাবজর্পশন বা মেটাবলিজমে সাহায্য করে। এখন এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস হলো যেই ধরনের ড্রাগ, এরা হলো কোলিস্টাইরামিন এবং কোলিস্টোবল, এই দুইটা হলো বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস। আই রিপিট, কোলিস্টাইরামিন এবং কোলিস্টোবল এই দুইটা হলো বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস। এই দুইটা ড্রাগ কি করে এই যে আমাদের একটু ভালো করে খেয়াল করে, এটা ইম্পর্টেন্ট কিন্তু এটা জেনিট গ্যাস্ট্রোইন্টেস্টাইনালও পড়ানো হবে, ওইখানে মূলত বেশি পড়ানো হয় এটা। এখানে ভালো করে বলে দেই, ওইখানে যাতে একটু কম পড়লে চলে। খেয়াল করো আমাদের লিভার যে ফ্যাট ব্রেকডাউন করে তোমার একটা এক ধরনের সরি লিভার থেকে আমরা এই কোলেস্টেরল থেকে লিভারের যে কোলেস্টেরল ব্যবহার করে সেখান থেকে একটা সাবস্টেন্স পাই যেটাকে বাইল বলা হয়। এই বাইলটা আমাদের এই কমন হেপাটিক ডাক্ট হয়ে
আমাদের ডিউডিনামে এসে পড়ে, কিছু অংশ আবার তোমার এই গলব্লাডারে স্টোর থাকে। এখন এরা এই বাইলের কাজ কি? এরা ফ্যাট জাতীয় খাবারকে অ্যাবজর্পশন বা মেটাবলিজমে সাহায্য করে। এখন অনেক তো আছে যে তোমার অনেক যাদের বডিতে চর্বি বেশি বা কোলেস্টেরল বেশি, তাদেরকে এই কোলিস্টামিন বা কোলিস্টিপল এই ড্রাগ দেওয়া হয়। এটা কি ধরনের ড্রাগ? দে আর বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস। এরা কি করে, এই যে আমাদের এই লিভার থেকে বাইলটা উৎপন্ন হয়, উৎপন্ন ডিউডিনামে এসে পড়ে, এই ডিউডিনামে পরে আসার পরে এই ড্রাগটা কি করবে? ফ্যাট জাতীয় খাবারকে অ্যাবজর্পশনে সাহায্য করবে। এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস কি করে? এই ফ্যাট জাতীয় এই বাইলটাকে আর এই ফ্যাট জাতীয় খাবারের উপরে কাজ করতে দেয় না। এরা কি করে? খাবারের সাথে এই ড্রাগগুলা কি করে? খাবারের সাথে মেশার আগেই, এই বাইলটা খাবারের সাথে মেশার আগেই এই বাইলটাকে কি করে? খাবারের সাথে মিশিয়ে ইয়ের সাথে স্টুল আকারে বের করে দেয়। আমি কি বুঝাতে পারছি সবাইকে? না, লাবণী, তৌকির, বুঝতে পারছি। ভাই একটু আবার বলেন। আবার বলি শোনো। এই বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস এই ড্রাগগুলা, দুইটা ড্রাগ এখানে স্পেশালি যদি বলি, কোলিস্টামিন আর একটা হলো কোলিস্টিপল। কোলিস্টামিন অ্যান্ড কোলিস্টিপল। এই দুইটা ড্রাগ কি করে? এই দুইটা ড্রাগ এই যে লিভার থেকে কমন হেপাটিক ডাক্ট হয়ে যে বাইলটা আসে, এই বাইলটাকে খাবারের সাথে না মিশিয়ে এই ড্রাগের সাথে মিশে এই বাইলটা এই ড্রাগের সাথে মিশে স্টুলের মাধ্যমে বের হয়ে যায়। ফলে কি হয়? আমরা যে ফ্যাট জাতীয় খাবার খাই, এই ফ্যাট জাতীয় খাবার আর বডিতে মেটাবোলাইজ হইতে পারে না, মানে অ্যাবজর্পশন হইতে পারে না। বডিতে এই ফ্যাট জাতীয় খাবার আর তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু করতে পারে না। ফলে কি হয়? আমাদের লিভার যত বেশি বাইল উৎপন্ন করে, তত বেশি ফ্যাট ব্রেকডাউন হয়। আই মিন কি বলে, কোলেস্টেরল ভেঙেই তো বাইলটা আসে, তাই না? এই কোলেস্টেরল দ্রুত কমাইতে সাহায্য করে। কিন্তু এই যে বাইল, এই কোলেস্টেরল থেকে যে বাইল উৎপন্ন হয়, সেটা নতুন ফ্যাট জাতীয় খাবারকে আর মেটাবলাইজ করে না। কারণ এটা শরীর থেকে বের হয়ে যাইতেছে উইথাউট অ্যাকশন। ফলে কি হয়? এই কোলিস্টাইরামিন, কোলিস্টিপল এই ড্রাগগুলা যখন খাওয়া হয়, এই ড্রাগগুলা বাইলের সাথে মিশে স্টুল আকারে বের হয়ে আসে এবং লিভার কি করে? বারবার তোমার এই বাইল উৎপন্ন করে, কিন্তু বডিতে আর কোনো কাজ করাতে পারে না। এইভাবে করে পেশেন্টের শরীরে থেকে কোলেস্টেরল কমায় দেয়। বুঝা গেছে? রায়হান? হ্যাঁ, বুঝতে পারছি, কিন্তু বডির যেটা কোলেস্টেরল আছে সেটা মনে হয় থেকে যায়, কিন্তু নতুন যে কোলেস্টেরল উৎপন্ন হবে সেটা স্টপ করে দেয় বা সেটা রিডিউস করে দেয়, হ্যাঁ, এরকম এভাবেও বলতে বিষয়টা। আমি আমি আবার বলি। আমাদের বডিতে তো একদম তো আর সব কোলেস্টেরল চলে গেলে তো বডি আবার ফাংশন করতে পারবে না। এটা কাদেরকে দেয়? যাদের বডিতে এক্সেস কোলেস্টেরল, যাদের বডিতে হাইপারলিপিডিমিয়া, যাদের বডিতে চর্বি বেশি, তাদের ক্ষেত্রে কি হয়? ওই অত্যাধিক কোলেস্টেরল গুলা তোমার লিভার কি করে? বাইলে রূপান্তর করে, বাইল। মানে এক ধরনের এক্সট্রা একটা সাবস্টেন্স। এইটা কি করে? এইটা আবার আমরা যে খাবারটা খাই, যে সেই খাবারে যে চর্বিগুলো থাকে, এটাকে আবার অ্যাবজর্পশনে সাহায্য করে এই বাইলটা। এই লিভার থেকে যেটা উৎপন্ন হয়। তো কাদেরকে এই ওষুধটা দেওয়া হয়? এই কোলিস্টাইরামিন, কোলিস্টোফল, এইগুলাকে বলা হয় বাইল অ্যাসিড সিকোয়েস্ট্রেন্টস। এগুলো কাদেরকে দেওয়া হয়? যাদের বডিতে কোলেস্টেরল বেশি তাদেরকে দেয়। কেন দেয়? তাদেরকে এই ড্রাগগুলা দিলে এই যে লিভার থেকে যে বাইলটা এসে মানে নতুন খাবারের সাথে থাকা ফ্যাটগুলাকে যে সে রিঅ্যাবজর্পশন বা অ্যাবজর্পশনে সাহায্য করবে, সেটা ব্লক করে দেয়। সেটা ব্লক কিভাবে করে? ওই ড্রাগ কোলিস্টামিন, কোলেস্টিপলের সাথে মিশে, এই বাইলটা মিশে স্টুলের মাধ্যমে বের হয়ে আসে। ফলে কি হয়? আমরা যে খাবার খাই সেখানে যে ফ্যাট থাকে সেটা আর অ্যাবজর্পশন হয় না, এবং একে তো আমাদের নতুন খাবার খেলে আমাদের ফ্যাট অ্যাবজর্পশন হয় না, ১। ২ হইলো সে পুরানো ফ্যাটকে সে ভাঙতে থাকে। আই মিন কোলেস্টেরলকে ভাঙতে থাকে। ফলে কি হয়? একতে নতুন ফ্যাট বডিতে আসতে মানে যোগ হইতেছে না, পুরানো ফ্যাট সে ভাঙতেছে। এইভাবে কি হয়? কোলেস্টেরল কমায়া দেয় পেশেন্টের শরীরের থেকে। বুঝা গেছে? রুনা? জি ভাইয়া। ওকে। এটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল একটু কম সময় দিত, যেহেতু এখানে সময় বেশি দিছি। এই জিনিসটা এখানে বলা আছে। কোলেস্টেরল bile acid উৎপন্ন হইল, normally reabsorbed through portal circulation after the fat emulsification. Bile acid sequestrants will prevent the reabsorption of bile acid. যেটা বললাম,
ওই বাইল অ্যাসিড যে তোমার খাবারের সাথে মিশে যেটা আবার মানে বডিতে মানে কাজে খাটাতে ওটা এই বাইল অ্যাসিড মানে কোলিস্টেরামিন কোলিস্টিপলি ড্রাগের সাথে থাকার কারণে আর সে রিঅ্যাবজর্পশন করতে পারে না। ফলে কি হয়, লিভার ফোর্স টু বার্ন মোর কোলেস্টেরল টু প্রডিউস বাইল অ্যাসিড। ফলে কি হয়, ওই লিভার আরো বেশি বাইল উৎপন্ন করে, কিন্তু এটা বডিতে আর লাগে না। সেটা কি হয়, ওই বাইল অ্যাসিড মানে কোলিস্টেরামিন কোলিস্টিপলের সাথে মিশে বডি থেকে বের হয়ে যায়। ফলে কি হয়, আলটিমেটলি কোলেস্টেরল কমায় দেয় বডি থেকে। এই জিনিসটা বলা হয়েছে। আশা করি বুঝে থাকবে। এবার আসি হলো cholesterol, an organic substance which is derived of fat, can be produced in body, present in animal fat, an important component in production of bile acid, steroid, and vitamin D. High level of cholesterol linked to coronary disease, এটা একটু আগে বলছি। Indications for low fat, কাদের ক্ষেত্রে কারা লো ফ্যাট খাবে, লো ফ্যাট জাতীয় খাবার খাবে? কার্ডিওভাস্কুলার ডিজিজ, লিভার প্রবলেম যাদের আছে, গল ব্লাডার ডিজিজ যাদের আছে। আচ্ছা, গল ব্লাডার ডিজিজে কেন কম খেতে বলা হয়েছে? কারণ গল ব্লাডার ডিজিজে এই যে দেখো, গল ব্লাডার ডিজিজ মানে কি, এই গল ব্লাডারে তোমার কি বলে পাথর হয়, জানো? এটা তো জানি আমরা, তাই না? গল ব্লাডারে যে পাথর, এটাকে মেডিকেল টার্মিনোলজিতে জানি কি বলে, কোলিলিথিয়াসিস। কোলিলিথিয়াসিস। বাইল অ্যাসিড যখন অনেক দিন হয়ে যায় না, মানে বেশি স্টোর হয়ে যায়, তখন এটা পাথরে পরিণত হয়। যাই হোক, কার্ডিওভাস্কুলার ডিজিজ, লিভার বা গল, কোলিসিস্টেটিস। জি, না, ওটা কোলিসিস্টাইটিস হলো ইনফ্লামেশন অফ দি গল ব্লাডার। আর গল ব্লাডারে যখন পাথর হয়, এটাকে বলা হয় কোলিলিথিয়াসিস। এটা আছে ভাই, কোলিডোকোলিথিয়াসিস। কি, কোনটা? কোলিডো তিনটা টার্ম আছে সেটা বললাম। কোলিডোকোলিথিয়াসিস, কোলিডোকোলিথিয়াসিস। এর মানে কি? গল ব্লাডার পাথর এরকম? জি ভাইয়া, এটা তিনটা টার্ম বলছিল, এটা মনে পড়ছে এই জন্য। এটা আমি শুনি নাই কখনো, বাট মনে হয় কাছাকাছি হবে। কোলিসিস্টাইটিস হলো ইনফ্লামেশন অফ দি গল ব্লাডার, কোলিলিথিয়াসিস হলো স্টোন অফ দি গল ব্লাডার, আর কোলিকোলিথিয়াসিস এটা আমি ফার্স্ট শুনলাম, দেখে নিবনি পরে। তারপরে সিস্টিক ফিব্রোসিস হলো লাংসে প্রচুর পরিমাণ জন্ম হয়, কি বলে এটাকে, মানে প্রচুর তোমার মিউকাস উৎপন্ন হয়। এখানেও ফ্যাট জাতীয় খাবার কম খেতে বলা হয়। এখানে আর বেশি এখানে আলোচনা করব না। তারপর হলো 4 নাম্বার হলো সিলিয়াক ডিজিজ। সিলিয়াক ডিজিজটা একটু দেখা, এটা হলো একটা আমাদের ডিজিজ, প্রবলেম, মানে ওই ইন্টেস্টাইনাল, একটার অধিক বেশি স্টোন থাকলে এটাকে বলে কোলিডোকোলিথিয়াসিস। একটার বেশি, ওয়ান মোর স্টোন, ওয়ান অর মোর স্টোন। কিন্তু একটা বেশি তো থাকে না, হইতে পারে। আচ্ছা, এবার আসি হলো সিস্টিক ফিব্রোসিস বলছিলাম। সিস্টিক ফিব্রোসিসে যাই হোক, তারপরে সিলিয়াক ডিজিজটা হলো আমাদের যেই এই যে ইন্টেস্টাইন আছে না, ইন্টেস্টাইনের খাবারগুলা কিভাবে যায় জানো? একটা তো আছে হলো পেরিস্টালটিক মুভমেন্ট, মানে নাড়াচাড়া করে। আরেকটা এটা তো করেই, প্লাস ইন্টেস্টাইনের ভিতরে যে ভিলাই গুলো আছে, আমরা খাবার যে খাই, এই যে আমাদের খাওয়ার পরে যে আমাদের ইন্টেস্টাইনে যায়, তারপরে ইন্টেস্টাইনে যে নাড়াচাড়া করে, আমরা অনেক সময় হাত দিলেও সাউন্ড বুঝতে পারি। যে ইন্টেস্টাইনের ভিতরে এরকম ফিঙ্গার লাইক জিনিস আছে, যেগুলা কি করে সুইপ করে, এগুলো কন্টিনিউসলি নড়া, মাইক্রোভিলাই। মাইক্রোভিলাই টাইপ, রাইট, ইয়েস, এক্স্যাক্টলি হইলো মাইক্রোভিলাই। আর এগুলাকে দেখতে একটা ফিঙ্গার লাইক প্রজেকশন বলা হয় আর কি। আঙ্গুলের মতো এগুলো নাড়াচাড়া করতে থাকে, কন্টিনিউসলি নাড়াচাড়া। এরা কি করে, এগুলোর উপরে মূলত খাবারগুলো এসে পড়ে। এগুলা কি করে যেন সুইপ করে, মানে ঝাড়ু দেওয়ার মতো সামনের দিকে আগায় নেয়। সিলিয়াক ডিজিজ হলো এমন একটা ডিজিজ, এই ইন্টেস্টাইনের যে ভিলাই গুলো আছে না, এই যে মাইক্রোভিলাই, এগুলা ফ্ল্যাট হ্যান্ড হয়ে যায়। এটাই হলো সিলিয়াক ডিজিজ। এটা একটা অটোইমিউন প্রবলেম, বুঝছো? এদের ক্ষেত্রেও ফ্যাট জাতীয় খাবার কম খেতে বলা হয়।
তারপরে প্যানক্রিয়াটাইটিস। প্যানক্রিয়াটাইটিসেও কম খাবার খেতে বলা হয়। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিসে কেন কম খাবার খেতে বলা হয় এটা একটু একটু হালকা করে আলোচনা করি। এটাও আমরা ইয়েতে পড়বো, গ্যাস্ট্রোইন্টেস্টাইনে। প্যানক্রিয়াসের একটা ধর্ম, আচ্ছা প্যানক্রিয়াসের ইম্পর্টেন্ট 3টা ফাংশন আছে। একটা হলো ফ্যাট মেটাবলিজম করে, একটা হলো গ্লুকোজ কার্বোহাইড্রেট মেটাবলিজম করে, একটা হলো প্রোটিন মেটাবলিজম করে। প্যানক্রিয়াটাইটিস থেকে কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন কোন 3টা এনজাইম মানে মেটাবলাইজ করতে সাহায্য করে বলতে পারবা? এইখানে তৌকির বাদে, তৌকির কি এন্ডোক্রাইনোলজিতে সময় ছিল? রুনা ছিল না? না তাও যদি কেউ বলতে পারো, পাইসানু চুপ থাকো, আখিও চুপ থাকো, বাকিদের জিজ্ঞাসা করি, বলো তো। লাবণ ইয়ে বলো, রায়হান অথবা যে কেউ বলতে পারো। মানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট এই 3টা মেটাবলাইজে প্যানক্রিয়াস থেকে 3টা জিনিস, 3টা এনজাইম সিক্রেশন হয়। এরা কি কি? কোনটা কে কোনটা করে? লাইফেস লাইফেস আপনি মাইলেজ লাইফেস না লাইফেস ফ্যাট করে, ফ্যাট মেটাবলিজম করে। হুম, আর হচ্ছে তো বলো। অ্যামাইনো অ্যাসিড হলো প্রোটিন। ট্রিপসিনোজেন হলো প্রোটিন, হ্যাঁ। ইনসুলিন হলো গ্লুকোজ। না না ইনসুলিন, না না উল্টায় ফেলতেছো, এটা কিন্তু ওটা আলাদা। আমি বলছি যে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। কার্বোহাইড্রেট প্রোটিন করে অ্যামাইলেজ, লাইপেজ হলো ফ্যাট, আর ট্রিপসিনোজেন হলো প্রোটিন। আবার প্যানক্রিয়াসের ট্রিপসিন। আরো, হ্যাঁ ট্রিপসিনোজেন, ঠিক আছে। তো এগুলা এইভাবে ইয়ে করে, ব্রেকডাউন করে। আর প্যানক্রিয়াসের বিটা সেল থেকে আবার ইনসুলিন সিক্রেশন হয়, ওটা আলাদা। আর এই 3টাকে ব্রেকডাউন। তো প্যানক্রিয়াটাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দি প্যানক্রিয়াস না। এখন আমি একটু একটু হালকা করে বলি, এটা ডিপলি পড়াবো হলো গ্যাস্ট্রোইন্টেস্টাইনে, হ্যাঁ। একটু বোঝার চেষ্টা করি প্যাথোফিজিওলজি। আমাদের প্যানক্রিয়াস থেকে আমরা আমাদের কোনো খাবার যখন ইয়েতে আসে, মানে ডিউটেনামে আসে, এই যে দেখো দেখা দিই জিনিসটা, এই যে সরি, এই যে অ্যাম্পুলা অফ ব্যাটার, এইখানে একটা লাইন আছে দেখো, একটা একটা আহ, পথ আছে, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ট্র্যাক্ট। এই জায়গায় থাকে হলো প্যানক্রিয়াস, না এই জায়গায়, যদিও ছবিটা এখানে নাই, বাট যখন আসবে তখন বলে দিবা আরো ভালো করে। এখানে এই প্যানক্রিয়াস থেকে আমাদের প্যানক্রিয়াস থেকে সিক্রেশনটা কখন হয়? যখন আমাদের এই ডিউটেনামে এসে কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার পরে, তখনই। আর এই এই খাবারের ভিতরে 3টার কোনোটা কোনো না কিছু তো থাকবেই। তো খাবার যখন এসে পড়ে, তখন সেখানে যদি ফ্যাটের কোনো কন্টেন্ট থাকে, ফ্যাট জাতীয় কোনো খাবার থাকে, এই প্যানক্রিয়াস থেকে আমাদের লাইপেজ সিক্রেশন হয়, এবং এই লাইপেজ প্যানক্রিয়াটিক ডাক্ট হয় অ্যাম্পুলা ব্যাটার দিয়ে আমাদের ডিউটেনামে এসে পড়ে। তো তখন ওই ফ্যাট জাতীয় খাবারটাকে ব্রেক ডাউন করতে বা মানে ওই জাতীয় মানে প্রসেস করতে সাহায্য করে এই প্যানক্রিয়াস থেকে যে লাইপেজ সিক্রেশন। এন্ড কথা হলো, প্যানক্রিয়াস যদি ইনফ্লেমড থাকে, মানে প্যানক্রিয়াটাইটিস থাকে, তখন আমাদের এই লাইপেজ সিক্রেশন এবং উৎপন্ন হতে প্রবলেম হয়, এবং সিভিয়ার ব্যথা। প্যানক্রিয়াটাইটিসের ব্যথা কিন্তু খুবই মারাত্মক, প্যানক্রিয়াটাইটিসের ব্যথা কিন্তু খুবই সিভিয়ার ব্যথা হয়। তো এই জন্য হ্যাঁ বলতেছি শুনো। তো এই জন্য প্যানক্রিয়াটাইটিসে ব্যথা যাতে না হয়, এবং এইখান থেকে যে ইয়ে মানে লাইপেজ উৎপন্ন যাতে না হয়, এই জন্য পেশেন্টকে ফ্যাট জাতীয় খাবারকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়। বুঝে গেছে? এটা আমরা গ্যাস্ট্রোইন্টেস্টাইনালে আবারও পড়বো, জাস্ট এতটুকু মাথায় কাজে দেবে। আর যারা বেশি অ্যালকোহল খায় তাদের যেটা বেশি হয়। জি, যারা বেশি অ্যালকোহল খায় তাদের এটা বেশি হয়, কারণ অ্যালকোহলে প্রচুর পরিমাণ, আসলে অ্যানফিল্যাক্সের ক্ষেত্রে অ্যালকোহল মানেই no, সোজা কথা, একদম বাংলায় যদি প্যানক্রিয়াটাইটিস। তো সিলিয়াক ডিজিজ সম্পর্কে আরেকটু জিনিস বলতে চাচ্ছিলাম, সিলিয়াক বলতে যে প্যানক্রিয়াটাইটিস চলে আসছিল, তারপরে একটু বলি সিলিয়াক ডিজিজ। এই যে ফ্ল্যাট এন্ড হয়ে যায় না, এই যে ইন্টেস্টাইনাল যে ভিলা, এটা ফ্ল্যাট এন্ড হয়ে যায় না, তখন এই জন্য
স্টুল যখন হয় এবং মানে স্টুল যখন আসে এই সিলিয়াক ডিজিজের, যখন সিলিয়াক ডিজিজ তো মানেই হলো মানে ইন্টেস্টাইনাল ভিলাই গুলা, এই যে ফিঙ্গার লাইক প্রজেকশন, এই যে ইন্টেস্টাইনাল ভিলাই গুলা, সিলিয়াক ডিজিজ মানে ইন্টেস্টাইনাল যে ভিলাই গুলা একদম ফ্ল্যাট হয়ে যায়। ফলে কি হয়, এদের এই ধরনের রোগী যারা থাকে তাদের স্টুলটা লার্জ ফ্রিকুয়েন্ট ফোমি ফাউল স্মেলিং স্টুল দেখা যায়। এটাকে বলা হয় স্টিয়াটোরিয়া। ভেরি ইম্পর্টেন্ট টার্ম, স্টিয়াটোরিয়া। লার্জ ফ্রিকুয়েন্ট ফোমি ফাউল স্মেলিং স্টুল। এবং এই এই ইয়েতে তোমার কেন এরকম হয়, এই যে ফোমি হয়, কারণ এই সিলিয়াক ডিজিজ যারা থাকে তাদের স্টুলের সাথে প্রচুর পরিমাণ ফ্যাট চলে আসে। এবং এই 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 স্টিয়াটোরিয়া বিশেষ করে সিস্টিক ফিব্রোসিস, তারপরে সিলিয়াক ডিজিজ এবং প্যানক্রিয়াটাইটিস পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় স্টিয়াটোরিয়া। কন্ডিশনস উইথ স্টিয়াটোরিয়া: সিস্টিক ফিব্রোসিস, সিলিয়াক ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস এবং কোলিসিস্টাইটিস। কোলিসিস্টাইটিস মিন্স ইনফ্লামেশন অফ দি গল ব্লাডার। এদের ক্ষেত্রে এই স্টিয়াটোরিয়াটা দেখা যায়। আচ্ছা, কেন ইয়েতে প্যানক্রিয়াটাইটিসে দেখা যায় এই স্টিয়াটোরিয়া? কেন প্যানক্রিয়াটাইটিসে স্টিয়াটোরিয়া দেখা যায়? দেখি, সাদিয়া বলো তো। সাদিয়া, একটু মাথা খাটাও। মাত্রই বলছি, একটু আগেই বলছি, প্যানক্রিয়াটাইটিসে কেন স্টিয়াটোরিয়া দেখা যায়? স্টিয়াটোরিয়া মানে কি? ফোমি ফাউল স্মেলিং স্টুল। কেন এটা হয়? স্টিয়াটোরিয়াটা কেন হবে? কেন হয় এই এরকম ফোমি স্টুল কেন হয়? ফোমি ওই যে কারণ মাইক্রোভিলাইটা থাকে না, সোজা হয়ে যায়। এই জন্য। না, এই জন্য না, এদের জন্য আরে যে স্টুলটা হয় ওটা। এটা এটা বুঝলে এতক্ষণে আর কে বলতে পারবা দেখি? এই যে ভাইয়া ফ্যাট মেটাবলিজম হয় না ইয়েস, প্যানক্রিয়াটাইটিস। স্টিয়াটোরিয়াতে সাদিয়া আরেকটু বেশি মনোযোগী হতে হবে, হ্যাঁ। সিলিয়াক ডিজিজ একটা দেখাইলাম, এখানে এখানে একটা ফাইন্ডিংস হইলো স্টিয়াটোরিয়া। স্টিয়াটোরিয়া মানে লার্জ ফ্রিকুয়েন্ট ফোমি ফাউল স্মেলিং স্টুল। এই এটাতে কেন স্টিয়াটোরিয়া হয়? এই ডিজিজ গুলো যে মাত্র বললাম, এই যে সিস্টিক ফিব্রোসিস, সিস্টিক ফিব্রোসিস সময় এখন বেশি আলোচনা করি নাই বললেই চলে। এটা পরে পড়বো, বেশি টাইম লেগে যাবে। সিলিয়াক ডিজিজ, প্যানক্রিয়াটাইটিস, কোলিসিস্টাইটিস এগুলো সবই কাছাকাছি, এই জন্য এটা এগুলো বলছি। কেন হয়? কারণ এই ডিজিজ গুলাতে ফ্যাট মেটাবলিজম হতে পারে না, এই কারণে স্টিয়াটোরিয়া হয়। প্যানক্রিয়াটাইটিস একটু আগে বলছি যে প্যানক্রিয়াটাইটিস নিজেই যখন যেই অর্গানটা তোমার এনজাইম প্রোভাইড করবে, সে নিজেই তো ফ্যাটকে ব্রেকডাউন করতে পারতেছে না, সে দিতে পারতেছে না লাইপেজ, যার কারণে ফ্যাটও হইতেছে না, ব্রেক ডাউন হইতেছে না। ফলে কি হয়, এটা ফ্যাট যেভাবে যাইতেছে সেভাবে বের হইতেছে, যার ফলে স্টিয়াটোরিয়া হয়। কোলিসিস্টাইটিস সেম। কোলিসিস্টিক ইনফ্লামেশন অফ দি গল ব্লাডারে এসে বাইলটা এসে জমে, কিছু করতে পারে না, এই জন্য। এই যে সিলেটের একই জিনিস। এবার আসি হলো, এগুলো এবার বুঝতে হয়। এবার আসলে প্রোটিন, বিভিন্ন খাবার ফ্যাট সম্পর্কে তো বললামই, কার্বোহাইড্রেট সম্পর্কে বলছি, এবার আসি হলো প্রোটিন। Composed of carbohydrate and oxygen and nitrogen, produce 4 kilocalorie per gram when burnt. Amino acids includes 8 essential and 12 non-essential. Classification of protein: complete protein and incomplete protein. Complete protein contain all essential amino acids, usually from animal source. Incomplete protein lacks one or more essential amino acids, usually from plants. Functions necessary for cell growth and tissue building. এটা আমরা অলরেডি সবাই জানি যে আমাদের মাসেল বিল্ডিং এর জন্য
প্রোটিনই প্রয়োজন, হ্যাঁ? ইম্পোর্টেন্ট রোল ইন ইমিউন রেসপন্স রিকোয়ার্ড টু মেইনটেইন ফ্লুইড ব্যালেন্স। মানে অনকোটিক প্রেশারের, আমরা এর আগেও বলছি যে এনক্লেক্সে প্রোটিন মিন্স, যখনই বলবো যে প্রোটিন, অ্যাট লিস্ট ইয়ে বলবো, অ্যালবুমিনের কথা মাথায় রাখবা। কারণ কি? দে মেইনটেইন অনকোটিক প্রেশার, এর আগেও বলেছিলাম। তারপরে আয়রন ট্রান্সপোর্ট, মিনারেল ব্যালেন্স এটসেট্রা। ডেফিসিয়েন্সি হলো কোয়াশিয়রকর, মেরাসমাস, এর আগে এটা আমরা শুনছি অনেকবার আমাদের নার্সিং এ। বাকি আছে। আচ্ছা, এই যে একটু আগে যে পড়ছিলাম না কোলিস্টাইরামিন, কোলিস্টিপল, এগুলা কিন্তু তোমার পাউডার ফর্মে আসে। এগুলা তোমার এই কি বলে, এই মানে ইসবগুলের ভুসির মতো মিলায়া খাইতে হয় আরকি, হ্যাঁ? দেখো, বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্টস ইন্ডিকেশনস অলরেডি আমরা জানি ফ্যাট জাতীয় যেকোনো জিনিসে এগুলা ব্যবহার হবে, মানে ফ্যাট কমানোর ক্ষেত্রে। গল স্টোনস ডিক্রিজ কোলেস্টেরল, তারপরে হাই কোলেস্টেরল ডিক্রিজ কোলেস্টেরল, এই আরেকটা হলো সি ডিফ, কোলেস্ট্রেডিয়াম ডেফিসিল, এক ধরনের একটা প্রবলেম আছে যেটা বিশেষ করে তোমার অ্যান্টিবায়োটিক খাওয়ার পরে এটা হইতে পারে, সি ডিফটা হওয়ার চান্স থাকে। আর বেশ কিছু এটা হাইলি কন্টাক্ট প্রিকশন নিতে, কোলেস্ট্রিয়াম ডেফিসিল। এটা আমরা ইয়েতে পড়বো, আম, তোমার ইনফেকশন কন্ট্রোলে বিশেষ করে জানবো এটা। মানে তোমার কি বলে, মানে ম্যাসিভ আকারে খুব ফাউল স্মেলিং ডায়রিয়া হয় এই সিডিফে, কোলেস্ট্রিয়াম ডেফিসিল একটা ব্যাকটেরিয়ার কারণে। তো এই কোলেস্ট্রিয়াম ডেফিসিল যখন হয় তখনও এই বাইলে কোলেস্টেরামিন, কোলেস্টিপল ড্রাগ গুলা, এই ড্রাগ গুলা অলরেডি বলছি কিন্তু এগুলা, এই ড্রাগ গুলো দেওয়া হয় কেন? এই ড্রাগ গুলা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে, দাঁড়াও, এই ড্রাগ গুলা আমাদের ইন্টেস্টাইনে গিয়ে আমাদের ইন্টেস্টাইনে যে কোলেস্ট্রিয়াম ডিফিসিল যে অর্গানিজম থাকে ওটার সাথে বাইন্ড করে আবার স্টিল আকারে বের হয়ে যায়। তখন এই বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্স এই ধরনের ড্রাগ ব্যবহার করা হয় কোলেস্ট্রিয়াম ডিফিসিলে, হেল্পস টু বাইন্ড দ্য টক্সিনস এন্ড রিডিউস দ্য সিম্পটমস। আর এই যে প্রোটিন এখন পড়তেছে সেটা হলো অ্যালবুমিন, বিশেষ করে অ্যালবুমিন। অ্যালবুমিন লেভেল আমরা জানি 3.5 থেকে 5.5। অ্যালবুমিনের লেভেল কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ? তবে আচ্ছা, এইটার সাথে কোন একটা ইলেকট্রোলাইটের মিল আছে বলো তো? না, মিল নেই। পটাশিয়ামের লেভেল কি 3.5? হ্যাঁ, পটাশিয়াম। 3.5 থেকে 5.5 এরকমই, হয়তো মনে আসতেছে না। হ্যাঁ। হতে পারে, হতে পারে। তাহলে প্রি অ্যালবুমিন লেভেল হেজ টু প্রোটিন ট্রান্সপোর্ট এন্ড প্রোটিন বাইন্ডিং নরমাল 150 থেকে 360 মিলিগ্রাম পার ডেসিলিটার। দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার প্রোটিন আছে আমাদের, তবে অ্যালবুমিন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারপর গ্লোবুলিন, আলফা বিটা গামা দরকার নাই। ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন, এগুলো কিন্তু আমাদের ক্লটিং এর কাজে দেয়। ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন একই জিনিস, সেটা আমরা অনেকবার দেখছি। অ্যালবুমিন কি করে? ব্লাড প্রেশার এবং ইউরিন আউটপুটে কিভাবে সাহায্য করে? যদি অ্যালবুমিন কমে যায় অনকোটিক প্রেশারও কমে যাবে। অনকোটিক প্রেশার কমে গেলে ব্লাডে ভেসেলের ভিতরে ব্লাড আর ধরে রাখতে পারবে না। ফলে কি হবে? ব্লাড প্রেশারও কমে যাবে। আর ব্লাড প্রেশার কমে গেলে অর্গানের দিকে ব্লাড যেতে পারবে না। ফলে কি হবে? আর ইউরিন আউটপুট কমে যাবে, সোজা কথা। আর একই জিনিস এই যে ভেসেলের ভিতরে না দেখাই অ্যালবুমিন মরফেট দরকার নেই। আমাদের নার্সিং এ আসতো না এই যে কি কোয়াশিয়কর, মেলাসমাস, মুন ফেস, মাঙ্কি ফেস, মনে আছে তোমাদের? আচ্ছা, এবার আসলে প্রোটিনের ডেফিসিয়েন্সি হলে কি হয়? একটা হলো কোয়াশিয়কর আর একটা হলো মারাসমাস। কোয়াশিয়কর, চাইল্ডহুড প্রোটিন এনার্জি ম্যাল নিউট্রিশন ক্যারেক্টারাইজড বাই প্রোটিন ওয়েস্টিং উইথ এডেমা। প্রোটিন ওয়াস্টিং মানে কি? কেন এরকম কোয়াশিয়কর পেশেন্ট, মানে বাচ্চারা এত মোটা হয়? কারণ তাদের অনকোটিক প্রেশার থাকে না, কারণ অ্যালবুমিন থাকে না, বের হয়ে যাইতেছে, যার ফলে বডি এডেমাটাস হয়ে যাইতেছে, অ্যানাসার্কা হইতেছে, অ্যানোরেক্সিয়া, ইরিটেবিলিটি এন্ড ফ্যাটি ইনফিল্ট্রেশন অফ লিভার। কিন্তু দেখে মনে হয় যে হেভি হেলদি, বাট আসলে সে তার প্রোটিনের অভাব। এরপর আসলে মেরাসমাস, ক্যারেক্টারাইজড বাই এনার্জি ডেফিসিয়েন্সি এন্ড এমাসিয়েশন। দেখো, এটা কেন এরকম মোটা কোশ্চেন করে? কারণ দে হ্যাভ দে হ্যাভ লো প্রোটিন। এটাও অবশ্যই লো প্রোটিন। ইন মেরাসমাসটা মানে কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুইটা একত্রে প্রবলেম হয়। ঠিক আছে, এই পর্যন্তই। এই যে অ্যানাসার্কা হয়, কেন অ্যানাসার্কা হয়? কারণ হোল বডি থেকে যখন অ্যালবুমিন কমে যায় তখন এই অবস্থা হয়।
আর এডেমা হলো পার্ট অফ দি বডি যখন ফুলে যায় তখন হলো এডেমা, আর হোল বডি যখন ফুলে যায় তখন হলো অ্যানাসার্কা। এর আগে বলছিলাম। ইন্ডিকেশনস ফর হাই প্রোটিন বার্নস। ইন্ডিকেশনস ফর হাই প্রোটিন বার্নস, প্রেসার। আচ্ছা, বার্নসে কেন খেতে বলা হয় হাই প্রোটিন? কারণ যেই টিস্যু বা সেলগুলো পুড়ে গেছে ওগুলো আবার রিবিল্ড করার জন্য। প্রেসার আলসার সেম। সিস্টিক ফিব্রোসিস, এটা আমরা আর পড়বো। নেফ্রোসিস এই কয়েকদিন আগে পড়ছি, ঈদের আগে মনে হয় পড়ছিলাম। নেফ্রোসিস, নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, প্রেগন্যান্সি। আচ্ছা, কি জিজ্ঞাসা করি বলো তো? আহ, নেফ্রোসিসে, নেফ্রোসিস না, প্রেগন্যান্সিতে গ্রোয়িং ফিটাসের জন্য পার ডে কি পরিমাণ প্রোটিন খেতে হয়? কত মিলিগ্রাম প্রোটিন খেতে হয়? রুনা, লাবণী, সাদিয়া এরা না পারলে সমস্যা নাই, বাট আই মিন রায়হানও পড়ে নাই, তকির বলছে হালকা পড়ছে। তকির পারবা এটা? একটা প্রেগনেন্ট মহিলার ক্ষেত্রে তার পার ডে এক্সট্রা কি পরিমাণ প্রোটিন খেতে হয়? এটা আসে কোশ্চেন অনেক সময়। ये नहीं আইডিয়া নাই? ওকে, সমস্যা নেই। হ্যাঁ, 1 থেকে 28 গ্রাম পার ডে। তাহলে নো, মানে ইয়ে 3 to 4 গ্রাম পার ডে। ধর হয়নি। আন্তাজি বললে এত বাজে ভাবে বলতেছো। ইয়ে পাইসানু বলো তো। আখিরে জিজ্ঞেস করি, দাও আখি বলো। বুদ্ধির বাত্তি জ্বালিয়ে দাও। ভাই আমার এগুলো মনে থাকে না, এই কত গ্রাম, এই গ্রাম গুলো না মনে রাখতে পারবো না। কোশ্চেনে পাওয়া যায়। পাইসানু বলতে পারবা? একটা প্রেগনেন্ট বলে দেই, একটা প্রেগনেন্ট মহিলার জন্য তার এবার গ্রোয়িং। এবার মনে পড়ছে আমি বলবো বলো। 50 60 70 50 60 70 80 80 নো, 30 থেকে 50 গ্রাম, মানে বইতে আছে 30 গ্রাম অ্যাবভ। ঠিক আছে? ভাইয়া আমার খুশির জন্য 50 এখন আমার মনে পড়ছে। আর 50 70 30 গ্রাম হচ্ছে প্রেগনেন্ট মহিলার জন্য, বাড়তি হ্যাঁ, খাইতে হয় আরো, তাহলে 80 এইটা, হলো না? হ্যাঁ এটা আমাদের, হ্যাঁ रोना রাইট। একটু মিউট করো। হ্যাঁ, কেউ যদি করা থাকে আমি বলে দেই। বিষয়টা হলো যে তোমার আমাদের পার ডে কিন্তু 50 গ্রাম লাগে। এর থেকে আরো এক্সট্রা 30 গ্রাম, মানে মানে আমি যদি অ্যাপ্রোপ্রিয়েট বলি, আমি বইতে যেটা পাই, বইতে যেটা আছে সেটা হলো এক্সট্রা 30 গ্রাম খাওয়াইতে হয় পার ডে। এক্সট্রা 30 গ্রাম, ঠিক আছে? আমাদের ডেইলি ডিমান্ড যেটা, এটা তো আছে, এটা নরমাল। বাট প্রেগনেন্সির জন্য এক্সট্রা 30 গ্রাম, 30 গ্রাম প্রত্যেকদিন এক্সট্রা খেতে হবে। ঠিক আছে? এটা কি ভাইয়া ওই যে বডি ওয়েট কোনো মেজারমেন্ট নাই? প্রেগন্যান্ট মাইন্ড বডি ওয়েট অনুযায়ী? আমি এমন কিছু পাই নাই, অনেস্টলি ম্যাটারনিটিতে এমন কিছু পাই নাই, আর কোশ্চেনও পাইনি। এটা বইতে এইভাবেই আছে, এক্সট্রা 30 গ্রাম, এক্সট্রা 30 গ্রাম এক্সট্রা খেতে হবে। আচ্ছা, এরপর আসি হলো, মানে গ্রাম মানে মিলিগ্রাম আর কি, আবার উল্টা ভাইবো না, গ্রাম না। 30 গ্রাম মানে বহুত অনেক, মিলিগ্রাম বলবো, মিলিগ্রাম। এবার আসলে ইন্ডিকেশনস ফর লো প্রোটিন। ভাইয়া আমিও তো গ্রাম বলছিলাম। তোর হয়নি, মানে তুই তো 1 থেকে 28, 1 থেকে 28, 1 থেকে 28, গ্রাম বলছি। 1 থেকে 28 তো হয় না, না যাই না, যাই হোক, এটা না পেছি। এরপর আসলে ইন্ডিকেশনস ফর লো প্রোটিন, তাহলে লিভার ফেলিওর কেন? কারণ লিভার সিরোসিস যাদের হয়, বিশেষ করে লিভার ফেলিওরের ক্ষেত্রে যারা লিভার সিরোসিস পেশেন্ট হয়, এই তারা কিন্তু প্রোটিন করতে পারে না। কারণ এই এত বিখ্যাত না যে এটা জানতে পারো, তার কিডনি ফেলিওর আমরা অলরেডি জানি, কিডনি ফেলিওর এগুলো করতে পারে না। হ্যাঁ,
দেখি কোনো স্লাইড বাকি আছে কিনা। তো এটাই হেলদি কিডনি, এটা অলরেডি তোমরা দেখছো। প্রোটিন মেটাবলিজম, প্রোটিন ব্রেকডাউন হলে কি হয়, অ্যামিনো অ্যাসিড হয়। মানে অ্যামিনো অ্যাসিড, এই যে অ্যামিনো অ্যাসিড থেকে এক ধরনের সাবস্টেন্স যেটা অ্যামোনিয়া বলে। অ্যামোনিয়া কিন্তু নরমালি টক্সিক, এবং হেলদি লিভার সেটাকে কনভার্ট করে অ্যামোনিয়াতে টু ইউরিয়াতে রূপান্তর করে। আর একটা হেলদি কিডনি সহজেই এই ইউরিয়াটাকে ইউরিনের সাথে বের করে দেয়। বাট কিডনি ফেলিওর যদি হয় তাহলে সেটা করতে পারে না, তখন আর বডিতে তোমার বাড়তে থাকে, মানে টক্সিসিটি বাড়তে থাকে। ইউরিয়া বেশি থাকে। হ্যাঁ, এটাই দেখো পাইছি আমরা। এবার আসলে ভিটামিন। হ্যাঁ, এই জন্য হেপাটিক এনসেফালোপ্যাথিতে এমনিও লেভেল বেড়ে পেশেন্টের কনফিউশন বেড়ে যায়। ইয়েস, এক্স্যাক্টলি। ইয়েতে পাইছো হেলদি এটা? লিভার কনভার্ট। হ্যাঁ, হ্যাঁ, পেয়েছি। ইয়েস। লিভারের কিন্তু এই ধরনের কাজ আছে, হ্যাঁ, সহজেই কিন্তু এটা খুবই, এই প্যাথোলজি জানলে অনেক কিছু ধরা যায়। অনেক কিছু তুমি ডক্টর চাইলেও তুমি করতে পারবা, তুমি কারেক্ট করে দিতে পারবা। সেই অনেক ট্রিটমেন্টের গেস করা যায়, যেটা কেন দিতে হইলো, কেন এটা দিল না, এরকম অনেক কিছু গেস করা যায়। আবার একটা জিনিস চিন্তা করো, যে যাদের তোমার লিভার ফেলিওর হয়, তাদের বডি এডিমেটাস হয়ে যায় কেন? সেম একই প্রবলেম, অ্যালবুমিন। ইজি গেস করা। তো এবার রাইট আসি। হার্ট ফেলিওরও তো হ্যাঁ, হেপাটোমেগালি হয়। রাইট হার্ট ফেলিওর এডিমা হয়, হেপাটোমেগালি হয় না? রাইট হার্ট ফেলিওর মিন্স রেস্ট অফ দি বডি যা হয়, রেস্ট অফ দি বডি ভিতরে যা হবে সবই রাইট, রেস্ট অফ দি বডি, অ্যাট লিস্ট এনক্লেক্সের জন্য। লেফট মিন্স লাং। লাং রিলেটেড ইস্যু। এবার আসি হলো ভাইটামিনস। প্রথমেই আসি হলো ফ্যাট সলিউবল, ADE এই চারটা হলো ফ্যাট সলিউবল। আর বাকি ওয়াটার সলিউবল আছে, হলো বি কমপ্লেক্স, B1, B2, B3, B6, B9 and B12 and including vitamin C। ঠিক আছে? আহ, এই নামগুলা অনেক সময় কোশ্চেনে আসে, কিন্তু কিছু করার নাই। ভিটামিন এ, রেটিনল যে লেখা পড়ে, কারো যদি কেউ যদি এগুলো পারো এইভাবে, তাহলে কংগ্রেচুলেশন। না পারলে আমার পক্ষ থেকে এটা কিছু করার নেই। ভিটামিন B9 এটা হলো ফলিক অ্যাসিড, এটা ইম্পর্টেন্ট আছে। আর B12 হলো সায়ানোকোবালামিন। B12 কিন্তু তোমার B12 এর অভাবে আম, যারা তোমার ভেজিটেরিয়ান তাদের কিন্তু এই প্রবলেমটা হয়, B12 এর অভাব হয় বডিতে। এটার ইম্পর্টেন্ট একটা সোর্স হলো তোমার প্রোটিন, আই মিন কি বলে, এনিমাল এনিমাল মিট আর কি। হ্যাঁ, আচ্ছা বলতে পারবা দুধে কোন কোন ভিটামিনটা অ্যাবসেন্ট থাকে? ভিটামিন সি। জি, ভিটামিন সি অ্যাবসেন্ট থাকে, কুইজ আকারে বলো। মিউকাস অ্যানিমিয়া, ভিটামিন। ভিটামিন B12 ভাইয়া, পার্নিশিয়াস, হ্যাঁ ভিটামিন। ভাইয়া ওই যে ওয়াটার সলিউবল আর ফ্যাট সলিউবল, এটা মানে কি? বুঝি নাই কোনটা। এই যে ফ্যাট সলিউবল ভিটামিন, হ্যাঁ, এটা আচ্ছা, ফ্যাট সলিউবল কেন? ফ্যাট সলিউবল মানে এটা ফ্যাট থাকলে এটা কাজ করবে, মানে ফ্যাটের ভিতরে দ্রবীভূত হয়। আর ওয়াটার সলিউবল মিন্স ওয়াটারের দ্রবীভূত হয়। আমরা লেবুর শরবত খাই কিভাবে? যদি লেবুটা যদি পানিতে না গলে, বুঝছো? আহ এই ছিল এখানে, এগুলো আসলে একটু পড়ে নিও নিজেরা। ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড, বিটা হলো সায়ানোকোবালামিন, এই যে দেখো। আচ্ছা, আরেকটা কুইজ ধরি দেখি, এই B3 কোন ডিজিজে ব্যবহৃত হয় বলো তো? আজকেই পড়াইছি এই রিলেটেড। যদি কার্ডিওলজি ভালো করে পড়ে থাকো তাহলে মনে থাকার কথা। অনেক ট্রিকি সবার জন্য এটা, বলো তো। ফারানারা হয়তো পারতো কিনা আমি জানি না, পারার কথা ছিল। বলতে পারবা? ভিটামিন বি থ্রি।
উল্টা আমার প্রশ্ন করতেছো? না মানে ভিটামিন বি3 এর কথা বলতেছে। না, আমি বলছি যে এখানের কোন ভাইটামিনটা হ্যাঁ আম, কোলেস্টেরল কমাতে সাহায্য করে? হ্যাঁ কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ হিসেবে ব্যবহৃত হয়। নিয়াসিন নিয়াসিন আমি খাই। হ্যাঁ, নিয়াসিন এলডিএল কমাইতে সাহায্য করে মনে হয়। নিয়াসিন আমি খাই ভাই, আমার সাপ্লিমেন্ট আছে। আরে বাবা, হ্যাঁ, এক্স্যাক্টলি নিয়াসিন, ভিটামিন বি3, বলেও দিছি কার্ডিওভাস্কুলারে কিন্তু পড়ছি। কিন্তু ওইটা দেন ভিটামিন বি3 এটা জানতাম না। আমার সাপ্লিমেন্টে লেখা নিয়াসিন, বুঝছেন? আজকে জানলাম। ইমো মাঝে মাঝে নেটফ্লিক্সে দেখা যায়। 264 পিস তো, একটু দাঁড়াও আমি দেখাই দিতেছি। ভাইয়া আপনার কথা বোঝা যায় না। এখন বুঝতে পারবা। এই দেখো, আদার কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ, ভিটামিন বি3। এগুলো সবগুলোতেই কোশ্চেন হয়, বুঝছো? নিউক্লিওটিনিক অ্যাসিড বা নিয়াসিন। ভাইয়া ওখানে স্টার্টিং ড্রাগ নাই কেন? স্টার্টিং না হচ্ছে যে কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ। শুধু একটা নাকি? এই যে বাইল অ্যাসিড সিক্রেশন আজকে বললাম, যারা ভুলে গেছে তাদের জন্য। এই যে দেখো, বাইল অ্যাসিড। আমাদের আমাদের ওইখানে ওরা বলছে কি হুম, এটা এনার্জিতে, তো ওদেরকে শিখাই দিবা, এবং তাইলেই তো আপনি হয়। যে ওদেরকে আপনি যদি প্যাথোলজি ফ্যাট শিখাই দেবা। কার্বোহাইড্রেট খান তাহলে ভালো মেটাবলিজম হয়। আচ্ছা, চ্যালেঞ্জ মুক্ত ট্রান্সফার। তুমি তাদেরকে প্যাথোলজি শিখাবা, তারা যদি এরকম বলে থাকে তাহলে প্যাথোলজি শিখাই দেবে, তাইলেই হবে। এবার আসলে নেসেসারি ইন, এই ভিটামিন বিষয়গুলো তাহলে একটু আমরা জানি। নেসেসারি ইন স্মল কোয়ান্টিটিস ফর সেলুলার ফাংশনস, ইনভলভ ইন ভেরিয়াস এনজাইম সিস্টেম, ডু নট গিভ এনার্জি। এই ভিটামিন কিন্তু কোনো এনার্জি দেয় না, হ্যাঁ। Categorized into fat soluble and water soluble, like fat হলো ADEK, water হলো ভিটামিন বি কমপ্লেক্স এন্ড সি। এটা বললাম। এবার আসলে বিভিন্ন ভিটামিনের বিভিন্ন ফাংশন এবং অ্যানক্লেক্সে কি কি বিষয় আশা করে এবং নার্সিং নার্স হিসেবে আমাদের কি কি করণীয় সেই বিষয়ে একটু আমরা দেখি। প্রথমে আসলে ভিটামিন এ বা রেটিনল কাজ কি? চোখে দেখতে সাহায্য করে। ওই যে মানে এদের ভিশনে একটা রোল প্লে আছে, তাই না? তারপরে হলো মেইনটেনেন্স অফ মিউকাস মেমব্রেন। এই ভিটামিনের অভাবে হলে কি নাইট্রোপিয়া, যেটা হলো তোমার নাইট ব্লাইন্ডনেস আর কি। তারপর হলো কেন ভাইয়া? রাতকানা যেটা রাতকানা আর কি। জেরোপথ্যালমি হলো ড্রাই স্কিন ড্রাই হয়ে যায়। এই যে এটা জেরোপথ্যালমি, জেরোসিস, স্কিন একদম ড্রাই হয়ে যায়। শুষ্ক ত্বক, ঠোঁট ফেটেছে শীতে, হাসুন প্রাণ খুলে, মেরি লিপ জেল। দেখছো এটা তোমরা? Ad? দেখো নাই না? দেখো শীতের সময় আসলে দেয় প্রায় জেরোসিস। জি ভাইয়া দেখছি। তারপরে এরপরে আসলে কেরাটিনাইজেশন, মানে মানে কেরাটিনাইজেশন অফ এপিথেলিয়াম বা জেরোসিস, ওই মানে যাই হোক, স্কিন ড্রাই হয়ে যায়, ওই যে এত আর কিছু বলা যাবে না। আচ্ছা, এরপরে আসি হলো এই আরেকটা সোর্স কি এদের? আচ্ছা, এদের সোর্স বলার আগে আরেকটা জিনিস বলি। আইসোটেরিটোনয়েন আইসোটেরিটোনয়েন একটা একটা প্রবলেম আছে, মানে সরি, একটা ড্রাগ আছে। এই আইসোটেরিটোনয়েন কিসের জন্য ব্যবহার করা হয় বলতে পারবা?
ফারহান সরি আখি পাইসানু বাকি যদিও কিংবা তোমরা জেনে থাকো বলতে পারো। মানে হচ্ছে যে ওইটা একটা drug, হ্যাঁ একটি হ্যাঁ আচ্ছা যারা তোমরা জানো না অথবা আজকেই শুনলা পূর্বে জেনে থাকলেও সমস্যা নেই, এই আইসোটেরিটনয়েন একটা ড্রাগ, আইসোটেরিটনয়েন যেটা যেটা তোমার এই রেটিন এ বা এটা কিন্তু তোমার এই ভাইটামিন এ রিলেটেড একটা কিছু মনে হয় একটা থাকে, যাই হোক এত বেশি আমি ডিটেলসে যাই নাই। তো আইসোটেরিটনয়েন জি ভাই ভিটামিন এ। ভাইটামিন এ ডেরিভেটিভ না, জি ভাই। এটা একনিতে ব্যবহৃত হয়, একনি পিম্পলসে ব্যবহৃত হয়। তো এই ড্রাগটা প্রেগনেন্সি অবস্থায় অ্যাবসোলুটলি কন্ট্রাইন্ডিকেটেড, অ্যাবসোলুটলি। যদি কোনো মেয়ে এই ড্রাগ ব্যবহার করে সে ভুলেও যাতে প্রেগনেন্ট না হয়, যদি হয় তাহলে এই প্রবলেম, এটা ক্র্যানিওফেশিয়াল ডিসমরফিজম বলে, এই প্রবলেমটা হয়। এটা মেটার্নিটিতে পড়ানো হয় ক্র্যানিওফেশিয়াল ডিসমরফিজম। এটা ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ এটার জন্য হ্যাঁ এইটা কেন হয়? এই যে এটা বলতেছি তোমার এই ক্র্যানিওফেশিয়াল ডিসমরফিজম এইটা হয় হলো এই যে তোমার এই যে একনি যাদের যেসব মেয়েদের একনি প্রবলেম আছে, বিশেষ করে আমেরিকাতে এই ড্রাগটা খুবই সেনসিটিভ হিসেবে ব্যবহার করা হয়, আইসোট্রেটিনোইন। এই আইসোট্রেটিনোইন ড্রাগটা দেয় মূলত ইয়ের জন্য, একনির জন্য। হ্যাঁ তো এই একনির জন্য যখন দেয় তখন এই এই মেয়ে যদি কোনো সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে তখন সে যদি কোনো কারণে কনসেপ্ট করে যায় তখন এই ড্রাগ খায়, তখন কনসেপ্ট করে ফেললে এই প্রবলেম হয় ক্র্যানিওফেশিয়াল ডিসমরফিজম। এটা হয় আমার যতটুকু মনে পড়ে তোমার তার এই ড্রাগটা তার স্ট্রাকচারাল ডিফর্মিটি ঘটায় আমার যতটুকু মনে পড়ে। অনেক আগে দেখছিলাম একবার, বাট এরপরে আর আসলে এভাবে দেখা হয় নাই। ক্র্যানিওফেশিয়াল এটা ইয়েতে ডিটেলস পড়াবো আমরা ইয়েতে, কি বলে এটাকে, ম্যাটারনিটিতে, তখন আর একটু ডিপলি পড়বো। এবং এই ড্রাগের জন্য এই ড্রাগ যারা যেসব বিশেষ করে টিনেজদেরই তো তোমার ইয়ে হয় তাই না, এই কি বলে এটাকে, ওই আই মিন একনি হয়, এটার জন্য ডাবল প্রোটেকশন। আই মিন সে যদি অ্যাক্টিভ থাকে, সেক্সুয়াল অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে তোমার ছেলেদের ক্ষেত্রে কন্ডম ব্যবহার করতে হবে এবং মেয়েরা ইয়ে খাবে, পিল খেতে হবে। এতটা সেন্সিটিভ এটা, এটা কোনো কারণে যদি কনসেপ্ট করে ফেলে তাহলে এটা এটা হওয়ার চান্স 100%। খুবই সিরিয়াস প্রবলেম এটা। এবং এটার জন্য আই প্লেজ প্রোগ্রাম ব্যবহার করা হয়। আই প্লেজ প্রোগ্রামটি সহজে একটু যদি বাংলায় বলি, এই 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 আমেরিকা তো সেক্স লিবারেল তাই না, তো ওদের এখানে এইভাবে বলা হয় যে এই ড্রাগ যখন কাউকে রিকমেন্ড করা হয় বিশেষ করে মানে টিনেজদেরকে, তাদের থেকে একটা লিখিত ওথ বা একটা ইয়ে নেওয়া হয়, ওই যে আমরা স্ট্যাম্পে লিখি যে টাইপের এরকম ভাবে একটা মানে কি বলে এটাকে, আই মিন কনসেন্ট্রেশন। কনসেন্ট নেওয়া হয় যে সে যেন কোনোভাবে প্রেগনেন্ট না হয় এই ড্রাগ দেওয়ার সময়। এটা আই প্লেজ প্রোগ্রাম বলা হয়। হ্যাঁ the iPledge program is a risk management distribution program managed by the US Food and Drug Administration for isotretinoin. It emphasizes the need to avoid pregnancy and use of double contraception while on isotretinoin. Important আসে কোশ্চেন অনেকবার পাও। এটা হলো ভিটামিন এ ডেরিভেটিভ না, মনে ছিল না, যাই হোক। তারপরে সোর্স হলো ভিটামিন এর সোর্স কি, ইয়েলো ফ্রুটস, ভেজিটেবলস, ড্রাই গ্রিন ভেজিটেবলস, ফিশ, লিভার ওয়েল, তারপরে লিভার, এগ ইয়ক এটসেট্রা। তারপরে নার্সিং ইমপ্লিকেশনস আমাদের কি, বাইল নেসেসারি ফর অ্যাবজর্পশন, লার্জ অ্যামাউন্ট আর টক্সিক, মানে বেশি পরিমাণ খাইলে কিন্তু টক্সিসিটি হবে, মানে এই বেশি পরিমাণ খাইলে টেরাটোজেনিক এফেক্ট হয়, ওই যে ক্র্যানিওফেশিয়াল ডিসমরফিজম যেটা বললাম আর কি, বেশি পরিমাণ খাওয়া শুরু করলে। তারপরে হলো ভাইটামিন ডি, এটার নাম হলো কোলিক্যালসিফেরল, এটা জানি আমি। ফাংশনস কি এদের, ইনক্রিজ ক্যালসিয়াম এন্ড ফসফরাস অ্যাবজর্পশন, রিকোয়ার্ড ফর বোন মিনারেলাইজেশন। অভাবে কি হবে, রিকেটস ইন চিলড্রেন, মানে রিকেটস মানে ইয়ে অনেক ভঙ্গুর থাকবে, আই মিন ফ্রাজাইল বোন ইন চিলড্রেন, অস্টিওমেলাসিয়া ইন অ্যাডাল্টস, মানে ডিলেড ডেন্টিশন, আই মিন দাঁত উঠতে দেরি হবে।
রিকেটস এন্ড অস্টিওমেলাসিয়া যদি একটু দেখি, দেখো আমি পাই নাই খুব একটা যে আসছে, যে হালকা একটু দেখি। স্কেলেটাল পেইন, রিকেটস কি স্কেলেটাল পেইন এন্ড ডিফর্মিটিস, bow leg, fracture susceptibility, weakness and hypotonia, disturbed growth, etc. তারপরে অস্টিওমেলাসিয়া কি, দেখ এটা খুব একটা পাই নাই তখন। এই যে রিকেটস রোসারি, দেখো মানে রিকেটস রোসারি হলো একটা প্রবলেম, যেখানে তোমার এই যে যেটা হলে তুমি একদম বুকের হাঁটিগুলো একদম স্পেসিফিকলি কোনে কোনে দেখা যায়, মানে বুকের সেই রিবস গুলা মেল নারিস্টনে। কয় মিনিট আছে আর আমাদের? 2 মিনিট। এটা শেষ করি। তারপর রিকেটস ইন চিলড্রেন, অস্টিওমালাসিস। আচ্ছা, আর বড়দের ক্ষেত্রে মানে দাঁত উঠতে দেরি হয়। ফিশ লিভার ওয়েল, পাঁচ কথা ফিশ লিভার ওয়েল, ফোর্টিফাইড মিল্ক, মিল্ক সবচেয়ে ভালো সোর্স আর কি, হ্যাঁ, ভিটামিন ডি এর, ক্যালসিয়ামের। অলসো প্রোডিউসড বাই অ্যাকশন অফ ইউভি রেজ ফ্রম সানলাইট, ওই সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। নার্সিং ইমপ্লিকেশন, লার্জ অ্যামাউন্ট অফ টক্সিক। কি টক্সিক এত কিছু দরকার নেই আর বাস। চলো আমরা একটু ইয়ে নেই, দেখি, তারপর আমরা ফিরে আসতেছি ভিটামিন ই থেকে শুরু করি। 20 মিনিট।